বলটাকে খুব হালকা কিছু মনে হচ্ছে, এমন মনে হচ্ছে যে অনায়াসে ওটাকে নিয়ে ওনারা খেলা করছেন। ভারী কিছু মনেই হচ্ছে না, ফলে দেখতে খুব সুন্দর আর রাজস্বিক লাগছে। এই শূন্য ভাষা খেলাটার পেছনে কি বিজ্ঞান আছে? এয়ার রেজিস্ট্যান্স দুটো আলাদা আকৃতির পদার্থ পড়ে যাওয়ার গতি আলাদা করে দেয়। একটা বোলিং বল বাতাসের ভেতর দিয়ে অনেক সহজে পড়ার কথা, ওনাদের থেকে ওটার গতি বেশি হওয়া উচিত। মানুষটার ক্ষেত্রে উনি অনেক বড় পদার্থ বলটার তুলনায়, ফলে উনি ওনার শরীরে অনেক বেশি এয়ার রেজিস্ট্যান্স অনুভব করবেন, আর সেই জন্যই একটা বলের তুলনায় উনি অনেক কম গতিতে পড়বেন। তাহলে ওনারা বোলিং বলটার গতি কি করে কমিয়ে দিলেন যাতে ওনারাও একই গতিতে নামতে পারেন? ওনারা বলটার সঙ্গে একটা স্ট্রিমার লাগিয়ে দিয়েছেন, যেটা একটা টানের সৃষ্টি করছে, যা হলো একটা এয়ার রেজিস্ট্যান্ট শক্তি। সেই কারণেই বলটা মানুষগুলোর সঙ্গে একই গতিতে নিচে পড়ছে। স্ট্রিমারটা না থাকলে ওটা বাতাসের ভেতর দিয়ে নেমে যেত, অনেক দ্রুত নিচে নেমে এসে পড়তো। ওনারা নিচে নামার পর যদি দেখেন সেখানে কোনো বোলিং পিন নেই, তাহলে ওনারা খুবই হতাশ হবেন। এবার এটা দেখুন। সত্যি এটা কি অদ্ভুত ব্যাপার। আশ্চর্য এক পদার্থ দেখানো হলো যা দিয়ে যে কোনো কিছুতে প্রলেপ ফেলা যায়। ফ্লোরিডার উদ্ভাবক মার্ক শয়ের এই ভাইরাল ভিডিওটা মাত্র কয়েক মাসের মধ্যে 70 লক্ষ মানুষ দেখে ফেলেছেন। কি অসাধারণ এক বস্তু! আপনি যে কোনো পদার্থের উপর ফেলুন আর হঠাৎই ম্যাজিকের মতো সব জল বেরিয়ে যাবে। ম্যাজিক? নিশ্চয়ই তা নয়, বিজ্ঞানীরা বলুন। এই প্রলেপটা জলকে সরিয়ে দিতে এত ভালো এই কারণেই যে এটা ন্যানো টেকনোলজিতে তৈরি। ন্যানো টেকনোলজি হচ্ছে যেখানে পদার্থগুলো 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ জায়গার ভেতরে থাকে। মানুষের একটা চুল 50,000 ন্যানোমিটার চওড়া হয়, যার মানে আমরা একটা চুলের 50,000 ভাগ ছোট একটা জায়গার কথা বলছি। সে তো খুব খুব ছোট, কিন্তু এই পদার্থটা এরকম কাজ করছে কি করে? আপনি ন্যানো পার্টিকেল দিয়ে যখন কোনো সারফেসে প্রলেপ দেন, আপনি একটা উঁচু নিচু এবড়ো খেবড়ো সারফেস তৈরি করেন, যার সারফেস এরিয়া খুব বেশি। এটাই খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ন্যানো পার্টিকেলগুলো সিলিকা দিয়ে তৈরি। সিলিকা প্রকৃতিগতভাবেই হাইড্রোফোবিক, অর্থাৎ এটা জলের সংস্পর্শ পছন্দ করে না। ফলে আপনি যখন এই সারফেসের ওপর 1 ফোঁটা জল ফেলেন, ওটা ছড়িয়ে যায়, অর্থাৎ ওগুলো প্রচুর সিলিকার সংস্পর্শে আসে, আর তখন জল ওই সারফেসের সংস্পর্শে যাবার থেকে বলের মতো হয়ে যেতে পছন্দ করে আর পুরো সারফেস জুড়ে ছড়িয়ে যায়। এখন ফোঁটাগুলোর পুরো সারফেসের মাত্র 3% অংশ এই পদার্থটার সংস্পর্শে থাকে। এখন যেহেতু পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া খুব বেশি হয় না, ওগুলো সহজেই বলের মতো হয়ে যায়। ফলে জলকে ঘৃণা করে এমন এক পদার্থ আর বিরাট সারফেস এরিয়াই হলো আসল ব্যাপার। কিন্তু কি হবে যদি এই আশ্চর্য পদার্থটা দিয়ে প্রলেপ দেওয়া একটা ফ্ল্যাট সারফেসে আরো বেশি জল দেওয়া হয়? এই জায়গাটাতেই ব্যাপারটা বিজ্ঞানের থেকে বেরিয়ে একটা তাজ্জব ব্যাপার হয়ে যাচ্ছে। আমরা যখন ওই অংশটা দেখছি যেখানে সবুজ জলটা মাঝখানে আছে, আর ওনারা আরও 1 ফোঁটা জল ফেলছেন, জলের ওই ফোঁটাটা প্রচণ্ড হাইড্রোফোবিক সারফেসে রয়েছে, ফলে ওটা ওখানে থাকতে চায় না, তাই ওটা গিয়ে বাকি সবুজ জলের সাথে মিশে যায়, যেগুলো সব এক জায়গায় উঁচু হয়ে জড়ো হয়ে আছে। ওগুলো এক জায়গায় জড়ো হয়ে আছে তার কারণ জলের নিজস্ব সারফেস টেনশন আছে, আর ওই সারফেস টেনশন পুরো জলটাকে এক জায়গায় ধরে রাখতে চায়, আর ওই জলগুলো নিজেদের মধ্যেই বেশি থাকতে চায় ওই সারফেসে যাওয়ার থেকে। এটাই বিতৃষ্ণার ব্যাপার। ফলে জল ওই সারফেসে যাওয়ার থেকে নিজেরা একসাথেই থাকতে চায়, তাই এক জায়গায় জড়ো হয়ে যায়। অদ্ভুত।